স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান এবং আমি সুফি আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলো। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু, তিতাসের বরখাস্ত 8 কর্মকর্তা গ্রেপ্তার। সীমান্তে হত্যা ও নির্যাতন পুরোপুরি বন্ধে সম্মত বিজিবি বিএসএফ, 4 দিনের সম্মেলন শেষ। হাটহাজারীতে আহমদ শফিরে জানাজা শেষে হবে দাফন, মাদ্রাসা ঘিরে নিরাপত্তা জোরদার। স্থলবন্দর দিয়ে ঢুকছে ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক, রাজধানীতে এখনো কমেনি দাম। এবং বিদেশের স্বাস্থ্য অধিদপ্তরের আফজালের 40 কোটি টাকার খোঁজ, জব্দের প্রক্রিয়া চালাচ্ছে দুদক। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আব্দুল আজিজ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32 জন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান, ভোরে আইসিইউতে চিকিৎসাধীন আব্দুল আজিজ মারা যান। ভর্তি থাকা দগ্ধ বাকি 4 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। 4 সেপ্টেম্বর ফতুল্লা তল্লা মসজিদে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। নামাজ পড়ার সময় অগ্নিদগ্ধ হন 37 মুসল্লি। তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজিজ নামে যে ছিলেন তিনি এক্সপায়ার করছে। তার 4 জন আছে, এই 4 জনই আইসিইউতে আছে। আমরা আইসিইউতে রেখেছি। সবাই আসলে আশঙ্কামুক্ত কেউ আমরা বলতে পারবো না। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের মামলায় তিতাসের বরখাস্ত 8 কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিআইডি অ্যাডিশনাল ডিআইজি ইমাম হোসেন জানান, গ্রেপ্তার 8 জনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আছে। এই অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ তাদের আদালতে তোলা হবে, পরে তাদের 3 দিনের রিমান্ড আবেদন করা হবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাস স্থানীয় যে সকল কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং এই 8 জনের মধ্যে 4 জন প্রকৌশলী রয়েছেন আর 4 জন অন্যান্য কর্মী রয়েছেন। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, তিতাসের 8 কর্মকর্তাকে কখন আদালতে তোলা হতে পারে? তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি কি অভিযোগ আনা হয়েছে? আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে বাইতুস সালাত জামে মসজিদের যেই বিস্ফোরণে আজ সহ প্রায় 32 জন নিহত হয়েছে, এই ঘটনায় সিআইডির কাছে মামলা হস্তান্তর করার পর তাদের কিন্তু আজ ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে যে 8 কর্মকর্তাকে বরখাস্তকৃত 8 কর্মকর্তাকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছে। সিআইডি পুলিশের ডিআইজি মইনুল হাসান কিন্তু প্রেস ব্রিফিং করে সিআইডি নারায়ণগঞ্জের যে কার্যালয়ে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে এটা মূলত তাদের দায়িত্ব অবহেলার বড় একটি অংশ এখানে উল্লেখ করা হয়েছে এবং এর পরবর্তীতে তারা মামলার আরও তদন্তগুলি তারা খতিয়ে দেখছেন এবং তাদের কিন্তু আজ দুপুরের মধ্যেই নারায়ণগঞ্জ আদালতে তাদেরকে রিমান্ড আবেদন করে তাদেরকে পাঠানোর তারা জানিয়েছেন যে তাদেরকে পাঠানো হবে। তো এই বিষয়ে যদি আপনাকে বলি যে নারায়ণগঞ্জের অফিসের কার্যালয়ের যে কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে কিন্তু ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী তিতাসের সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী SM হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সহকারী সুপারভাইজার মোহাম্মদ মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মোহাম্মদ আয়ুব আলী, হেল্পার হানিফ মিয়া ও কর্মচারী ইসমাইল হোসেন। এই 8 জনকেই কিন্তু তারা এর আগে তারা সাময়িক বরখাস্ত হয়েছিলেন এবং তাদের কিন্তু সিআইডি আজকে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে সকালেই বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং তারা কিন্তু এখন জিজ্ঞাসাবাদে সিআইডির কার্যালয়ে তারা আছেন এবং কিছুক্ষণ পরে হয়তোবা তাদের নারায়ণগঞ্জ আদালতে হাজির করতে পারে রিমান্ডে আবেদন করে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মত হয়েছে বিজিবি বিএসএফ। সকালে রাজধানী পিলখানা সদর দপ্তরে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থা দুইটির মহাপরিচালক। এর আগে যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর 4 দিনের শীর্ষ সম্মেলন। সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম জানান, সীমান্ত পার হয়ে অপরাধীরা যেন চলাচল করতে না পারে সেজন্য দুই দেশ যৌথভাবে কাজ করবে। তবে সীমান্তে কেবল আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয় দাবি করেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা। Very unique and very few countries in the world they have borders like this. যৌথ অভিযানের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে আমরা কাজ করছি। দিনের বেলা যেসব হত্যা হচ্ছে সেগুলো তদন্ত করতে বিএসএফকে অনুরোধ করেছি। Hand to hand, just imagine what is the requirement of the force that is required. This situation arises mostly on account of অপরাধীদের কোনো জাতীয়তা নেই। 70% কর্মকাণ্ডের ঘটনা ঘটে রাতে। এ সময় সঠিকভাবে অপরাধীদের দেখা যায়। তারপরও আমরা অঙ্গীকারবদ্ধ সীমানা হত্যা শূন্যে নামাতে। smuggling of gold, smuggling of FICL, smuggling of weapons and ammunition. These are the criminal activities which take place, and in order to prevent that, sometimes the force has been used. এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আপনি এই সংবাদ সম্মেলনটি কভার করেছেন, একটু জানতে চাই দুদেশের মধ্যে কি কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, একটু বিস্তারিত জানাবেন। আসলে নতুন বলতে কিছু নেই, প্রতি বছরই এই তথ্যগুলো আমাদেরকে জানানো হয় এবং প্রতি বছরই যে পূর্বের যে অবস্থান সেই অবস্থান থেকে আরও সামনের দিক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থাৎ সীমান্তে বন্ধে এবং এটি শূন্যের কোঠায় আনতে তাদের যেই সম্মতি, যে তারা আসলে সম্মত হয়েছেন, এটি কিন্তু আসলে এর আগের বছরে এরকম কথাই বলা হয়েছিল এবং এবছর আরেকটি সম্মেলন রয়েছে, 51তম সম্মেলন, সেটি ভারতে অনুষ্ঠিত হবে। তো সেই সম্মেলনও হয়তো বা এরকম প্রতিশ্রুতি আমরা পাবো। তবে আসলেই এই সীমান্ত হত্যা যদি কমানোর ক্ষেত্রে যদি আসলে উদ্যোগী হতে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে শুধুমাত্র বিজিবি বা বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ের যে সম্মেলন, এটির মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। এজন্য আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক যেই সিদ্ধান্ত, এই রাজনৈতিক সিদ্ধান্ত এখানে আসতে হবে। আপনি যখন কারোর সাথে বলবেন যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তখন সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে যখন এরকম সীমান্তের হত্যার তথ্যগুলো আসবে, তখন কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে এরকম ঘটনায় যে আমাদের সাথে যে বাংলাদেশের সাথে যে ভারতের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটির গায়ে কিন্তু আসলে কালিমা লেপে দিচ্ছে এরকম ধরনের ঘটনায়। কূটনীতিকরা বলছেন যে এই ধরনের ঘটনা অবশ্যই সমাধান আসতে হবে, না হলে কিন্তু এই যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠবে। তো সেক্ষেত্রে যেটি করা হতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যে সকল সংস্থা রয়েছে, আন্তর্জাতিক সংস্থা, তাদের মাধ্যমেও চাপ প্রয়োগ করা যে আসলে এই হত্যাকাণ্ড যাতে কোনোভাবে গ্রহণ করা হয় না। যেই দাবিগুলো বিএসএফ মহাপরিচালকের পক্ষ থেকে করা হয়েছে, সেগুলো হচ্ছে এরকম যে যেই হত্যাকাণ্ডগুলো হয় বেশিরভাগই হচ্ছে যে রাত 10টা থেকে ভোর 5টার 5:30টার মধ্যেই এই ঘটনাগুলো ঘটে, যেই সময়টাতে আসলে অপরাধীরাই তারা তাদের পদচারণায় সেই সীমান্ত এলাকাগুলোতে থাকে এবং তারাই বিভিন্ন ধরনের কার্যক্রম সেখানে পরিচালনা করতে চান। সেক্ষেত্রে বিএসএফ যখন তাদেরকে চ্যালেঞ্জ করতে যান, তখনই আসলে তারা বিএসএফকে যখনই তাদের দিকে গুলি ছোড়ে, তখন এই ঘটনাটি ঘটে। তো এরকম দাবি কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি যে যখনই এরকম ঘটনা ঘটা যায়। তবে সম্প্রতি বেশ কিছু এরকম ঘটনা ঘটেছে যেখানে মাছ ধরতে গিয়েছিল বা নিরপরাধ অনেকের যে নিহত হয়েছে, এরকম অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। তো এক্ষেত্রে বিজিবি মহাপরিচালক বিএসএফকে বলেছেন যে তারা যাতে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে এবং এই ঘটনাগুলো যাতে তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবং বিজিবি মহাপরিচালকের সেই অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু বিএসএফ মহাপরিচালক বলেছেন যে তাদের এরকম কোনো ঘটনা বা রাতের বেলা যে সকল ঘটনা ঘটে সেগুলো তো আছেই, এছাড়াও দিনের বেলা যেসব ঘটনা ঘটে বা নিরপরাধ কেউ মারা গিয়েছে কিনা সেই বিষয়গুলো তারা তদন্ত করবেন এবং এদের সাথে যদি কেউ কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে অবশ্যই তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আসলে আমার কাছে। বিজিবি ও বিএসএফ এর যৌথ সংবাদ সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে সহকর্মী মাসুদুর রহমান। আন্তর্জাতিক আদালতে দুই সেনার গণহত্যার দায় স্বীকারের পর বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেই বাংলাদেশ সীমান্তে সেনা টহল বাড়িয়েছে মিয়ানমার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এদিকে শূন্য রেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানান, আরাকানে রোহিঙ্গাদের বাড়ি ঘরে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, ঘর থেকে বের হলেই গুলি।
কক্সবাজার বান্দরবানের নাইখংছড়ি উপজেলার তম্বুরু সীমান্তের ওপারে হঠাৎ ভারী অস্ত্রসহ মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েন 22 ফাঁড়ি এলাকাসহ আশেপাশে নতুন করে সবুজ রঙে তাঁবু টাঙিয়ে অস্থায়ী চৌকি। আরাকান গণমাধ্যম বলছে, গত 11 সেপ্টেম্বর বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে 26 কিলোমিটার দূরে রাখাইনের ইন্ডিন গ্রামে উপকূলে অবস্থান করছে মিয়ানমারের সেনাবাহিনীর লজিস্টিক শিপ। মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক আচরণ আতঙ্কিত শূন্যরেখায় অবস্থান নেয়া রোহিঙ্গারা। তারা জানান, রাখাইনে আবারও সামরিক অভিযান চলছে। আবারও তারা নির্যাতন শুরু করেছে। রোহিঙ্গাদের বাড়িঘরে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অনেকেই চলতে ফিরতে পারছে না। ঘরের বাইরে কাউকে দেখলেই গুলি করে মেরে ফেলা হচ্ছে। সেনাবাহিনী রোহিঙ্গাদের দোকানপাট বন্ধ করে দিয়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে জঙ্গলে লুকিয়ে আছে। সেখানে আবার বোমা মাইন পুঁতে রাখা। অনেকেই সেই বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে। গত এক সপ্তাহ সেনাবাহিনী মানে তারা মানে আর রোহিঙ্গা জাতি জিন আছে এখন চলাফেরা করতে না নিয়োজিত করতে না। আরাকানে গণমাধ্যম বলছে, মিয়ানমারের সেনাবাহিনী নাফ নদীর তীর, মঙ্গডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের ধারণা, এর নেপথ্যে সম্প্রতি হেগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর 2 সদস্যের গণহত্যার তথ্য ফাঁস ও আসন্ন নির্বাচনে সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন। নির্বাচনের সময় এই ধরনের একটা কিছু করবে এটা না বোঝার কোনো কারণ ছিল না। কারণ মিয়ানমার সরকারি দল, এমনকি সামরিক বাহিনী, সেটাও একটা রাজনৈতিক দল হিসাবে বলতে গেলে অংশগ্রহণ করছে। তারা দুই পক্ষই দেখাতে চেষ্টা করবে ভোট পাওয়ার জন্য যে তারা শক্তিশালী এবং আন্তর্জাতিক রোহিঙ্গাদের ব্যাপার কি হচ্ছে সেগুলো তারা তোয়াক্কা করছে না। 2017 সালের আগস্টে রাখাইনে যখন গণহত্যা শুরু হয়, তখনও সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছিল মিয়ানমার। এরপর থেকে প্রায় 10 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কমিটিগুলোর জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছে, সেখানে পরীক্ষিত নেতাকর্মীদের নাম রয়েছে কিনা তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভিডিও কনফারেন্সে এসব কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। ত্যাগীদের দিতে হবে অগ্রাধিকার। স্বজনপ্রীতি ও নিজেদের লোক দিয়ে কমিটি দেয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। দলের ভেতরে অপকর্ম করলে কেউই রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। এখন যেসব কমিটি জমা হয়েছে সেগুলো কিন্তু আমরা হঠাৎ করে দিয়ে দেব না। আমরা যাচাই বাছাই করে তারপর যে পরীক্ষিত নেতা কর্মীরা আছেন কিনা সেটা দেখব। অনেক জায়গায় দেখা গেছে যে স্বজনপ্রীতি করা হয়েছে, নিজস্ব লোকজনকে দিয়ে কমিটি ভর্তি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা, পরীক্ষিত কর্মীরা কমিটি থেকে বাদ পড়েছেন। চট্টগ্রামের হাটহাজারীতেই শুরু হয়েছে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির জানাজা। যোগ দিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া লাখো অনুসারী ও সমর্থক। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাদ্রাসা ঘিরে প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ আছে যান চলাচল। এর আগে শুক্রবার সন্ধ্যা 6টা 45 রাজধানীর একটি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের আমির। এ বিষয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জানাজা তো এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে, তো জানাজাতে কত সমর্থক বা অনুসারীরা অংশ নিয়েছেন, কি বলছেন তারা? এইমাত্র আল্লামা শফির যে জানাজা সেটি জাস্ট 20 সেকেন্ড আগে শেষ হয়েছে এবং আমার পেছনে আমরা মূলত যে মসজিদটি দেখছি এটি হাটহাজারী মাদ্রাসার মসজিদ এবং এখানে এই প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই জানাজাটি তে মানুষ সামিল হয়েছেন এবং সেক্ষেত্রে
আমরা যদি একটি আন্দাজও করি অন্তত 5 লাখের মতো মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছেন। পুরো এলাকায় এখন লোকে লোকারণ্য, কিন্তু এমন পরিস্থিতি যে এখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিকভাবে কাজ করছে না, এই জন্য আমাদেরকেও আসলে একটি লম্বা দূরত্ব পার হয়ে এসে এখানে সংযুক্ত হতে হচ্ছে। এবং এখানে একটু আগে আল্লামা শফির যিনি বড় ছেলে মাওলানা ইউসুফ, তিনি এই জানাজা পড়িয়েছেন এবং তার জানাজার আগে তিনি তার পিতার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এখানে যারা জানাজায় উপস্থিত হয়েছেন সকলের কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি আল্লামা শফি প্রায় 80 বছর যাবৎ এই হাটাজারির মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং হাটাজারির মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন। এই সময়ে তিনি যদি কোনো ধরনের কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তাদেরও তারা যাতে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সেই বিষয়ে আবেদন জানিয়েছেন। এরপরেও এখানে খুবই সংক্ষিপ্তভাবে হাটাজারির যিনি সংসদ সদস্য তিনি কথা বলেছেন এবং তিনিও মূলত আল্লামা শফির যে কীর্তি এবং পাশাপাশি এই এলাকায় বিশেষ করে পুরো বাংলাদেশে কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে মূল্যবোধের প্রচার, সেটি ইতিবাচক একটি পরিবর্তন আল্লামা শফি করেছেন। সেটি সরকারের মাধ্যমে যে কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানে নিয়ে আসা, এই জন্য আল্লামা শফির যে কীর্তি সেটিকে স্মরণ করেছেন। পাশাপাশি হাটাজারির মানুষ হিসেবে তিনিও এই আল্লামা শফির এলাকার মানুষ হিসেবে তিনি নিজেকে ধন্য মনে করেন বলেই তিনি তার বক্তব্যে জানিয়েছেন। আর এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল থেকে আমরা দেখেছি এখানে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখেছি এই হাটাজারি ছাড়াও রাঙ্গুনিয়া, পটিয়া এবং ফটিকছড়ি, সেখানেও 2 প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। হাটাজারিতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং এখানে ইতিমধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রামের পুলিশ সুপার এবং র্যাবের যে অধিনায়ক তিনিও এবং তার পরবর্তী কার্যক্রমকে যাতে একেবারে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয় সেই বিষয়টি দেখভাল এখান থেকে করছেন। আসলে একেবারে লাখ লাখ মানুষের ভিড়ে এখানে বলা যায় যে পুরো হাটাজারি আজকে সরগরম। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছেন, উত্তরবঙ্গ থেকে এসেছেন, দক্ষিণবঙ্গ থেকে এসেছেন এবং এদের মধ্যে অনেকেই তার সরাসরি ছাত্র, অনেকেই আছেন তার ছাত্রের ছাত্র, এরকম অনেকেই এসে আমাদের কাছে তাদের শোকের কথা, তাদের কষ্টের কথা প্রকাশ করেছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখানকার যে মাদ্রাসার যে কবরস্থানে যেখানে নির্ধারিত কবর ইতিমধ্যে খুঁড়ে রাখা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে, কবর ইতিমধ্যে খুঁড়ে রাখা হয়েছে সেখানে নেওয়া হবে এবং পরবর্তী কার্যক্রম সেটি চলবে। তবে আমরা সকাল থেকে যেমনটা দেখছি যে এখানে সাধারণ মানুষ, হাটাজারির মানুষ, পাশাপাশি চট্টগ্রামের মানুষেরা কিন্তু একটি শোকগ্রস্ত দিন পালন করছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা এই আল্লামা শফির যে ইসলামের প্রচারের ক্ষেত্রে যে ইতিবাচক একটি ভূমিকা ছিল সেই বিষয়টি নিয়েই কিন্তু সকলে আলোচনা করছেন। চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতে ইসলামের আমির আহমেদ শফির জানাজার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারতের স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজবাহী ট্রাক দেশে ঢুকতে শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও সাতক্ষীরার স্থলবন্দরে বেলা 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দর দিয়ে পেঁয়াজবাহী প্রথম ট্রাক প্রবেশ করে। চাঁপাইনবাবগঞ্জে প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও 2 শতাধিক ট্রাক। দুপুর 12:30টার দিকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক আসতে শুরু করে। গতরাতে ভারত সরকারের অনুমতির পর সকাল থেকে দেশে আসতে শুরু করেছে পেঁয়াজবাহী ট্রাকগুলো। শুক্রবার রাতে বন্দর ও কাস্টমস সহ বিভিন্ন দপ্তরে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস কর্তৃপক্ষ। পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে প্রায় সপ্তাহ খানেক ধরে বিভিন্ন স্থলবন্দরে আটকে আছে অসংখ্য ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক। বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্টের শঙ্কার মুখে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের 5 দিন পর আগের করা এলসির বিপরীতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি ছাড়পত্র দেয় ভারত। ভারত থেকে পেঁয়াজ আমদানি নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, ভোমরা স্থলবন্দর দিয়ে এই পর্যন্ত কতটি ট্রাক প্রবেশ করেছে, কতটি ট্রাক প্রবেশের অপেক্ষায়, এবং যেহেতু 5 দিন ধরে ট্রাকে এই পেঁয়াজ আটকে ছিল সেই ক্ষেত্রে আসলে পেঁয়াজের মান নিয়ে কি বলছে আমদানিকারকরা? ধন্যবাদ আপনাকে। এ পর্যন্ত পৌনে 1টা থেকে এ পর্যন্ত আমরা সবশেষ যে তথ্য পেয়েছি সেটি হলো
যে 15টির মতো পেঁয়াজের ট্রাক কিন্তু গোজাডাঙ্গা দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। এবং আপনি জানেন যে প্রত্যেকটা ট্রাক যেহেতু তার একটা প্রক্রিয়াকরণের বিষয় থাকে, ওয়েট করার বিষয় থাকে, এছাড়া বিভিন্ন কাগজপত্র চেক করার বিষয় থাকে, সেই জন্য পরে এটা আসলে খুব বেশি দ্রুত গতিতে হয় না। স্থলবন্দরের ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে সর্বোচ্চ 25টার মতো ট্রাক কিন্তু আজকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ভোমরা স্থলবন্দর এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমের সঙ্গে, মুস্তাফিজুর রহমান নাসিমের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে 253টি এলসি করা ট্রাক ছিল আজকে, এই 253টি ট্রাক কিন্তু আসছে না। এর মধ্য থেকে যে সমস্ত পেঁয়াজের ট্রাকগুলোর লিও করা ছিল, অর্থাৎ সমস্ত প্রকার কাগজপত্র চূড়ান্ত, শুধু গেট পাসে বাকি ছিল, সেই সমস্ত ট্রাকগুলোই কিন্তু প্রবেশ করবে এবং এর সংখ্যা কিন্তু 32 থেকে 40টির মতো হতে পারে। অর্থাৎ ভোমরা স্থলবন্দর দিয়ে কিন্তু সর্বোচ্চ 1000 মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করতে পারে। অন্যগুলো কিন্তু তারা ফেরত যাবে, যেহেতু তাদেরকে লিও করা নাই, চূড়ান্ত কাগজপত্র করা নাই। এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন স্থলবন্দর সিএনএফ এজেন্ট ব্যবসায়ী যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাকে আরো জানিয়েছেন যে এই যেহেতু আজকে 9 থেকে 10 দিন এই সমস্ত ট্রাকগুলো আটকে রয়েছিল, যদিও আমি দেখেছি যে এই সমস্ত ট্রাকগুলো মাঝখানে ফাঁকা করে সেখানে কিন্তু বাতাস দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল, তারপরেও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে গতবারও আপনি জানেন যে এইভাবে 8-9 দিন আটকে থাকার ফলে সেখানে কিন্তু 40 থেকে 50% পেঁয়াজ নষ্ট হয়েছিল করতে। এবার ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে অনেক ব্যবসায়ী আসলে দেউলিয়া হয়ে যাবেন এই কারণে যে 40 থেকে 50% পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেলে, এবং এই সমস্ত পেঁয়াজগুলো কিন্তু আমদানি মূল্য বেশ, সেক্ষেত্রে তারা বলছেন যে $400 থেকে $450 মধ্যেই কিন্তু এই সমস্ত পেঁয়াজগুলো এলসি করা, এবং সেই সুবাদে তারা কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। তারা এমনটাও জানাচ্ছিলেন যে এখানে এনে পরে তারপরে এই সমস্ত পেঁয়াজগুলো প্রথমত আপনাকে সর্টিং করতে হবে এবং পচাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আলাদা করেই কিন্তু বাইরে পাঠাতে হবে। সব মিলিয়ে এই যে 40টি ট্রাক প্রবেশ করবে, এই সমস্ত ট্রাকের যে সমস্ত পেঁয়াজগুলো, সেই পেঁয়াজের বিষয়ে কিন্তু তারা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। এবং আপনি জানেন যে বিশেষ করে 14 তারিখে এই পোর্ট দিয়ে যখন ভোমরা বন্দরে সবশেষ খবর নিয়ে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল কাশেম। এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে এমন খবরে এখনো কোনো প্রভাব পড়েনি রাজধানী বাজারগুলোতে। পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 85 টাকায়, যা খুচরাতে বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 62 টাকা কেজি দরে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 70 টাকায়। কেউ যেন অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করতে না পারে সেজন্য রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আপনি তো সকাল থেকে বিভিন্ন বাজারে ঘুরছেন, আমাদের জানাচ্ছেন প্রতি মুহূর্তে। এই মুহূর্তে আপনি আছেন কারওয়ান বাজারে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ভারতীয় পেঁয়াজের ট্রাক প্রবেশের খবরে বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা, যেহেতু পেঁয়াজগুলো আগের মূল্যেই আমদানি করা হচ্ছে? যেহেতু আপনাকে প্রথমে জানিয়ে যদি মোটা দাগে বলতে চাই যে ভারতের অপেক্ষামান যে পেঁয়াজবাহী ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করছে, এই খবরে কোনো প্রভাব এখন কিন্তু রাজধানীর কাঁচা বাজারে পড়ে নাই। আমি সকালেই যেমন রাজধানীর কারওয়ান বাজারে ছিলাম, পেঁয়াজের রাতে এখনও আছি, যদিও এখন দুপুর অবধি বলে ক্রেতা সাধারণ একটু কম। তবে এখানে যারা বিক্রেতা তারা যেটা বলছে যে মানুষ পেঁয়াজ কিন্তু বেশ কিছুদিন আগে কিনে ফেলেছে, যখনই শুনছে পেঁয়াজের ভারত রপ্তানি বন্ধ করেছে, দেশের বাজারে দাম বৃদ্ধি করে, বিশেষ করে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে, তখন কিন্তু ক্রেতারা বেশ ভালোভাবে নিজেদের চাহিদা মতো পেঁয়াজ কিনে নিয়েছে। যেহেতু আজকে শনিবার, সেই জন্য অতটা কিন্তু ক্রেতা সাধারণ বাজারে দেখা মিলছে না, এবং এটার ফলে কিন্তু যে প্রভাবটা এখনো পর্যন্ত দৃশ্যমান না। আর যারা পাইকারি ব্যবসায়ী আড়তদার তারা যেটা বলছে, ভারতের থেকে যে পেঁয়াজ 200 পেঁয়াজবাহী ট্রাকগুলো, সেইগুলো কিন্তু কতদিন চাহিদা মেটাতে পারবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবং যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু বেশ কিছুদিন বন্ধের অপেক্ষামান ছিল, এবং যারা বেশিরভাগই এবং অনেকাংশেই তাকে সেখানে নষ্ট পেঁয়াজ রয়েছে, এবং তারা যেটা বলছে তারা যে পেঁয়াজটা কিনবে সেখানে নষ্টটা তারা বিক্রি করতে পারবে না, সেখানে তাদের লোকসান গুনতে হবে, এবং এই পেঁয়াজের যে কতদিন চাহিদা মেটা যাবে সেই বিষয়ে তারা যথেষ্ট সন্ধান। এই জন্য কিন্তু এখনো পর্যন্ত রাজধানীর বাজারে এই বিষয়ে কোনো প্রভাব কিন্তু এখনো লক্ষণীয় না। আর কয়েকজন ক্রেতার সাথে কথা হচ্ছে, তারা যেটা বলছে করোনার সময় তাদের একটি এমনিতে আর্থিকভাবে নাজুক অবস্থায় রয়েছে, তারপরে যদি পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পায় তাদের কাছে এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে ছুটির দিনও ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি পেঁয়াজ বিক্রি করলেও অনেক জায়গায় ভোগান্তির শিকার হচ্ছে
হচ্ছে ভোক্তারা অনেক সকাল থেকে লাইনে জন্য দাঁড়িয়ে থেকেও নির্দিষ্ট সময়ে পেঁয়াজ কিনতে পারছে না। যদি সার্বিকভাবে বলা হয় ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের কথায় এখনো পর্যন্ত রাজধানীর বাজারে কোনো প্রভাব পড়ে নাই। মূলত এই ছিল পেঁয়াজের বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনার বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে 40 কোটি টাকার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এই দম্পতির 20টি অ্যাকাউন্টে এই টাকা পাওয়া গেছে। অবৈধ এই টাকা এখন জব্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল দম্পতির অডেল সম্পত্তির বিষয়টি আলোচনায় আসার শুরু থেকেই অভিযোগ উঠেছিল তাদের বেশিরভাগ সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। অনুসন্ধানের সময় দেশে এই দম্পতির প্রায় 36 কোটি 30 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পেয়ে দুটি মামলা করে দুদক। পরে রাজধানী ও তার গ্রামের বাড়ি ফরিদপুরে মোট 25টি বাড়ি, প্লট ও জমি জব্দ করে সংস্থাটি। এতদিন আফজাল দম্পতির বিদেশে নানা সম্পদের কথা শোনা গেলেও এবার কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় 20টি অ্যাকাউন্টে প্রায় 40 কোটি টাকার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা জব্দের জন্য কাজ করছে বলে জানায় তারা। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে R5 ইন্টারন্যাশনাল, R5 ডেভেলপার্স ফ্যামিলি ও মিম ট্রাভেলস নামে 3টি প্রতিষ্ঠানের খোঁজও পেয়েছে দুদক। তবে রিমান্ডে এইসব তথ্যের বিষয়ে মুখ খুলছে না আফজাল। তার দেশে এবং বিদেশের যেসব সম্পদ রয়েছে তার পরিমাণ এবং উৎস অনুসন্ধানের চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে তার অস্ট্রেলিয়া, কানাডা এবং মালয়েশিয়ায় অবৈধ সম্পদ রয়েছে। শুধু আফজাল নয়, স্বাস্থ্য খাতের দুর্নীতির পেছনে কলকাঠি নাড়া মূল ব্যক্তিদেরও আইনের আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আফজালের এই জিজ্ঞাসাবাদ থেকেই এইসব তথ্য দুদক বের করে নিয়ে আসতে পারে বলে মনে করছে টিআইবি। এর সাথে যারা যোগসাজশ করেছেন, আরও যারা নাটের গুরু, আরও যারা সহায়তা করেছেন, সুযোগ করে দিয়েছেন এবং এর থেকে লাভবান হয়েছেন, তাদেরকেও চিহ্নিত করে বিচারটা আনতে হবে। দুদক জানায় আফজালের স্ত্রী রুবিনাকে গ্রেপ্তারে কাজ করছে তারা। তাকে গ্রেপ্তার করা গেলেই আরও অনেক অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে আতিথ্য দেবে ক্রিস্টাল প্যালেসকে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু রাত 10:30টায়। এর আগে বিকেল 5:30টায় লড়বে এভারটন আর ওয়েস্ট ব্রুম। করোনা থেকে সেরে উঠলেও ম্যাচ ফিটনেস নিয়ে শঙ্কায় বিশ্রামে থাকতে পারেন পল পগবা। ফিল জোনসও থাকবেন সাইড বেঞ্চে। মারামারির কারণে 21 মাসে কারাবাস হওয়ায় থাকছেন না অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের। সুলশেয়ারের আস্থা নতুন রিক্রুট ভ্যান ডি ভিকের ওপর। তিনি থেকে গত মৌসুম শেষ করেছিল রেড ডেভিলস। নতুন মৌসুমে আরও বড় লক্ষ্য ম্যানেজার ওলে গানার সুলশেয়ারের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পরিসংখ্যানও ম্যান ইউনাইটেডের পক্ষে। সবশেষ 5 দেখায় 3 জয় ম্যান ইউর। জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুমের দুর্দান্ত শুরু বায়ার্ন মিউনিখের। ঘরের মাঠে শালকেকে উড়িয়ে দিয়েছে 8-0 গোলে। শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হ্যাট্রিক করেছেন জিনাব্রি, এছাড়াও গোল করেছেন লেভানডস্কি আর দলে নতুন আসা লেরয় সানে। নতুন মৌসুম শুরুর আগে বায়ার্ন মিউনিখের সঙ্গী ছিল ট্রেবল জয়ের তৃপ্তি, সাথে ছিল বার্সেলোনাকে 8-2 গোলে হারানোর স্বস্তিও। তাই শুরুটা হয়েছে চ্যাম্পিয়নদের মতোই। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রতিপক্ষ শালকেকে দাঁড়াতেই দেয়নি ফ্লিকের দল। ম্যাচ শুরু হতেই গোলের খাতা খোলে বাভারিয়ানদের। শুরুটা করেন জিনাব্রি, কিছুক্ষণের মধ্যেই গোল ব্যবধান বাড়ায় গোরেৎস্কা। এরপর পেনাল্টি পেয়ে সেটিকে কাজে লাগান লেভানডস্কি। বিরতির আগেই স্কোর লাইন দাঁড়ায় 3-0-তে। 31 ম্যাচ ধরে জয়ের দেখা না পাওয়া শালকে খেই হারিয়েছেন বারবার। বিরতি থেকে ফিরে এসেও আক্রমণ অব্যাহত রাখে ফ্লিকের দল। 47-59 মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন জার্মান ফরওয়ার্ড জিনাব্রি। 5-0 স্কোর লাইনে জয় তখন অনেকটাই নিশ্চিত বায়ার্নের। তবে তাতেও থেমে খেলেনি তারা। দলে নতুন আসা লেরয় সানেও দেখিয়েছেন ম্যাজিক। 2 গোল অ্যাসিস্ট করে 71 মিনিটে অবশেষে নিজেই দেখা পান গোলের। স্বাগতিকদের বিশাল ব্যবধানের জয়ে ফিনিশিং টাচ দেয় বদলি নামা তরুণ মুইসালার শেষ দিকের গোল। চ্যাম্পিয়ন্স লিগের পর একটা বিরতি ছিল। ফিরে এসে আমরা আগের মতোই খেলেছি। শুরুটা দুর্দান্ত হয়েছে।
নিজের পারফরমেন্সে অবশ্যই খুশি, তবে অন্যরা ভালো না খেললে জয় আসতো না। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা 22 ম্যাচ জিতল গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরের নকলায় অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে নকলা উপজেলার ব্রহ্মপুত্র নদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে ভিড় করেন নানা বয়সীর দর্শনার্থীরা। জামালপুর ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকা থেকে 20টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আয়োজনের বাড়তি আকর্ষণ জারি শিল্পীদের গান মুগ্ধ করে দর্শকদের। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। ধন্যবাদ সবাইকে।